অত্যাধুনিক মার্কিন যুদ্ধ সরঞ্জাম হাসিলের চেষ্টায় এত তাড়া কেন সৌদির? ইসরায়েল প্রশ্নে নীতি পাল্টাচ্ছে কি যুক্তরাষ্ট্র? উন্নত জীবনের হাতছানিতে আবার মৃত্যুর দুয়ারে বাংলাদেশিরা। লিবিয়ায় নৌকাডুবি 4টি লাশ উদ্ধার হলেও নিখোঁজ অর্ধশতাধিক। বিহারে জয়ের জোশে ভোটের লড়াইয়ে বাংলা দখলের হুঙ্কার দিলেন মোদি। হাতছাড়া হবে কি মমতার অপ্রতিরোধ্য দুর্গ পশ্চিমবঙ্গ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এক ঝটকায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ সরঞ্জাম আর প্রযুক্তির পুরো প্যাকেজ হাসিল করতে চাচ্ছে সৌদি আরব। পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার জেট, পারমাণবিক নিরাপত্তা, AI নিয়ন্ত্রিত কমব্যাট সিস্টেম আর ব্ল্যাক ওয়েল চিপ কি নেই এই তালিকায়? বিনিময়ে ওয়াশিংটনকে স্থায়ী কৌশলগত অংশীদারিত্ব দেবে রিয়াদ, যা একেবারে পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইসরায়েলকে পাশ কাটিয়ে সম্ভাব্য এই চুক্তি কি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পারমাণবিক সমরাস্ত্র, F-35 ফাইটার, AI চালিত ড্রোন থেকে শুরু করে ব্ল্যাক ওয়েল চিপ, আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার পেতে চাইছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফর ও হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠক পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে অর্থ ও স্বার্থের জোরে আরও গভীর হচ্ছে ট্রাম্প MBS-এর সম্পর্ক। সৌদি যুবরাজের লক্ষ্য কৌশলগত শক্তি অর্জন করা। তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন অধীর অপেক্ষায়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চুক্তির পেছনে ছুটছেন ট্রাম্প। সেক্ষেত্রে বিশ্ববাজারে সৌদি আরবের মতো ধনী ক্রেতার সংখ্যা খুবই কম। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টি কি ইসরায়েল চুপচাপ সহ্য করবে? মধ্যপ্রাচ্যের আরব নেতারা একসময় কেবল সামরিক যুদ্ধবিমান কিনতেই হোয়াইট হাউসে যেতেন, কিন্তু সৌদি ক্রাউন প্রিন্সের মূল লক্ষ্য পারমাণবিক নিরাপত্তা। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি ইতিমধ্যেই দেখিয়েছে তারা শুধু কথার লড়াই চায় না, তারা চায় বাস্তব নিরাপত্তা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সৌদি এবার ট্রাম্পের কাছে চাইতে পারে মার্কিন পারমাণবিক ছায়াতলে থাকার নিশ্চয়তা। এমনকি সৌদি ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন করার মতো চুক্তিও হতে পারে বলে অনেকের ধারণা। ইরানের পক্ষ থেকে আক্রমণের ভয় সবসময়ই পোষণ করে আসছে সৌদি সরকার। সে কারণে ফাঁকা প্রতিশ্রুতির বদলে MBS এখন চান সত্যিকারের শক্তি। সৌদি যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে সমান গুরুত্ব পাবে বেসামরিক পরমাণু চুক্তি। দীর্ঘদিন ধরে রিয়াদ চাইছে নিজেদের ইউরেনিয়াম তারা নিজেরাই সমৃদ্ধ করবে। বিশাল রিজার্ভ থাকার দাবি করে তারা বলছে একদিকে অর্থনৈতিক লাভ, আবার অন্যদিকে জাতীয় মর্যাদারও প্রশ্ন। কিন্তু এই বিষয় নিয়ে ওয়াশিংটন এখনও আছে দ্বিধাদ্বন্দ্বে। শর্ত মানলে হয়তো দাবি থেকে সরে আসতে পারে সৌদি, কিন্তু বিনিময়ে রিয়াদ চাইবে মার্কিন পারমাণবিক সুরক্ষা। এমনকি কোনো মার্কিন সাবমেরিনকে ভারত মহাসাগরে টহলের সুবিধা আদায় করতে পারলে সৌদি যুবরাজের জন্য সেটাও হবে বড় লাভ। পরমাণু খাত ছাড়াও আকাশ যুদ্ধের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে সৌদি। $142 বিলিয়ন সামরিক ডিল ঘোষণার পর F-35 বিক্রি নিয়ে চলছে জোর আলোচনা। সৌদি যদি F-35 পেয়ে যায় তাহলে ইসরায়েল আর শক্তিতে এগিয়ে থাকতে পারবে না। এই নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দেখা দিয়েছে ঘোর অস্বস্তি। কিন্তু ট্রাম্পের আগ্রহ সৌদির নগদ অর্থের দিকে, আর রিয়াদ চাইছে প্রযুক্তি শেয়ারিং সুবিধা। মার্কিন অস্ত্রভাণ্ডার কিনতে পারলে আগামী দিনে নিজস্ব সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে তুলবে সৌদি আরব। ভারী অস্ত্র ছাড়াও সৌদি এখন চাইছে AI চালিত যুদ্ধ ব্যবস্থা, মিড সাইজ ড্রোন, VVAT কমব্যাট ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি সৌদির বড় স্বপ্ন AI ডেটা সেন্টারের রাজ্য গড়ে তোলা। গাজায় যুদ্ধ চলার সময় পশ্চিমাদের কোনো চাপেই তেল আবিবের সঙ্গে আলোচনায় ফেরেনি সৌদি। রিয়াদ এখনও বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। ইসরায়েলকে পাশ কাটিয়ে এবার আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারলে আঞ্চলিক রাজনীতিতে অনেকাংশে বদলে যাবে সৌদির অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। উন্নত জীবনের হাতছানিতে সাড়া দিয়ে আবারও মৃত্যুর দুয়ার দেখল একদল বাংলাদেশি। সপ্তাহ না ঘুরতেই মালয়েশিয়ার পর লিবিয়া সমুদ্র উপকূলে নৌযান ডুবে ভেসে উঠেছে 4 বাংলাদেশির লাশ। ভূমধ্যসাগর পাড়ি দেয়া ওই নৌযানে ছিলেন অন্তত 26 জন বাংলাদেশি। একই সময় ডুবেছে 69 জন আরোহী সহ আরেকটি নৌযান। বাকি বাংলাদেশিদের ভাগ্যে কি ঘটেছে, তারা কি অক্ষত আছেন? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে।
ইউরোপের স্বপ্ন ছুঁতে গিয়ে আবারও মৃত্যুর কোলে ঢলে পড়ল বাংলাদেশের ৪ তরুণের প্রাণ। ১৩ নভেম্বর রাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১১৮ কিলোমিটার দূরের উপকূলীয় শহর আল খুমসে ২৬ বাংলাদেশি সহ প্রথমে একটি নৌকা ডুবে যায়। সেখান থেকে ফিরে আসেন ২২ জন। বাকি ৪ জনের যাত্রা শেষ হয়েছে সমুদ্রের গহীনে। লিবীয় রেড ক্রিসেন্ট সোসাইটি ১৫ নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানায়। তবে নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। রয়টার্সের খবরে দেখা যায় উপকূলে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মৃতদেহগুলো। স্বেচ্ছাসেবকরা কখনো লাশ বহন করছেন, কখনো শীতে কাঁপতে থাকা উদ্ধার হওয়া মানুষদের কম্বল জড়িয়ে দিচ্ছেন। কেউ চুপচাপ বসে আছেন বালুর উপর, তাদের চোখে মুখে আতঙ্ক, মনে হাহাকার। একই রাতে ডুবে যায় আরেকটি নৌকা। ৮ শিশুসহ ৬৯ জন মিশরীয় ও সুদানি নাগরিক ছিলেন সেখানে। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। লিবীয় উপকূলরক্ষী বাহিনী ও পোর্ট সিকিউরিটি দল জানায় ২০১১ সালে ন্যাটো সমর্থিত আন্দোলনে গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া পরিণত হয়েছে ইউরোপমুখী অভিবাসীদের সবচেয়ে বিপজ্জনক ট্রানজিট রুটে। যুদ্ধ, দারিদ্র্য আর বেঁচে থাকার তাগিদ সব মিলেই মানুষ বাধ্য হয় মৃত্যু ঝুঁকি নিয়েও সাগরে নামতে। আর সেই সুযোগ নেয় মানব পাচার চক্র। তাদের কাছে স্বপ্নের দাম কেবল অর্থ, মানুষের জীবন নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে আল বুরি তেলক্ষেত্রের কাছে রাবারের নৌকা ডুবে নিখোঁজ হন আরও ৪২ জন অভিবাসী। এর আগে অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূলে উদ্ধার করা হয় ৬১ জনের মরদেহ। সেপ্টেম্বরে সুদানের শরণার্থীবাহী একটি নৌকায় আগুন লেগে প্রাণ হারায় অন্তত ৫০ জন। জাতিসংঘের জেনেভা বৈঠকে যুক্তরাষ্ট্র, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওন সহ কয়েকটি দেশ লিবিয়াকে তাদের আটক কেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব কেন্দ্রে অভিবাসীদের উপর চালানো হয় নির্যাতন, মারধর, এমনকি হত্যাকাণ্ডও। ইউরোপের মাটিতে পা রাখার স্বপ্ন হাজারো তরুণকে ঠেলে দিচ্ছে এই বিপজ্জনক সমুদ্রপথে। কেউ পৌঁছায় নতুন জীবনে, কেউ হারিয়ে যায় চিরতরে। লিবিয়ার নীল পানি এখন শুধু ভূমধ্যসাগর নয়, এটি পরিণত হয়েছে স্বপ্নভাঙার সমুদ্রে, যেখানে ডুবে যায় জীবনের আলো আর ভেসে ওঠে কেবল প্রশ্ন, এই মৃত্যু ঝুঁকির যাত্রা কি কখনো থামবে? মোরশেদা আলম, বাংলা ভিশন। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে না পারায় বিহারে ভরাডুবি হল কংগ্রেস আরজেডি মহাজোটের। পরিস্থিতি এমন যে রাহুল গান্ধীর চমক দেখানো কর্মকাণ্ড ব্যর্থ করে প্রত্যাশার থেকেও বেশি আসনে জয় পেয়েছে এনডিএ জোট। এই সাফল্যে ভর করে বিজেপির শীর্ষ নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ দখলের হুঙ্কার দিয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত দুর্গ পশ্চিমবঙ্গ দখল করতে পারবেন কি মোদী, নাকি বরাবরের মতোই শুধু মুখে নয় ব্যালটের খেল দেখাবেন মমতা ব্যানার্জি? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এভাবেই পুকুরে লাফ দিয়ে বিহারের ভোটারদের মন জয়ের চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের বিহার রাজ্যের নির্বাচন ঘিরে আরজেডি ও কংগ্রেস জোটের ভিন্নধর্মী প্রচারণা নজর কেড়েছিল সবার। সমীক্ষার পূর্বাভাসেও ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সমর্থকদের রীতিমতো হতাশ করল আরজেডি কংগ্রেস জোট। আর ইতিহাস গড়ে বিহার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট। প্রত্যাশার চেয়েও অনেক বেশি আসন জিতেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোট। ২৪৩ আসনের বিধানসভায় ২০২টিতে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখল তারা। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে বিরোধী শিবির। মাত্র ৩৫টি আসনে জয়লাভ করে তারা বিহারের নির্বাচনী ইতিহাসের অন্যতম খারাপ ফলের সাক্ষী হল। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে
বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর আগে বিভিন্ন নির্বাচনে বিজেপির ভোট কারচুপি নিয়ে তথ্যভিত্তিক প্রমাণ দিয়েছিলেন রাহুল। তবে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিহারের নির্বাচন নিয়ে কারচুপির প্রমাণ দিতে না পারলেও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে জয়ের উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি এনডিএ জোটের সমর্থকেরা। 14 নভেম্বর রাতে দিল্লির বিজেপি সদর দপ্তরে বিজয় উৎসবের ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার বিধানসভায় এনডিএ জোটের এই বিপুল জয়ের পর এবার পশ্চিমবঙ্গ দখলের হুঙ্কারও দেন মোদী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, পশ্চিমবঙ্গ জয়ের পথ প্রশস্ত করে দিল বিহার। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জনসাধারণের হৃদয় জয় করে চলেছি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বিহারের জনগণ এটি আবারও স্পষ্ট করে দিয়েছে। বিহার দেখালো মিথ্যার হার হয় আর বিশ্বাসের জয় হয়। আজকের এই ফলাফলের কারণে কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দেখা দিয়েছে। গঙ্গা নদী বিহার থেকে বয়ে পশ্চিমবঙ্গে যায়। বিহার পশ্চিমবঙ্গের বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। পশ্চিমবঙ্গের ভাইবোনদের আশ্বস্ত করছি, আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহার। চলতি মাসেই রাজ্যটিতে 2 দফায় ভোট হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই জয় ভুল প্রমাণ করে দিয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। 2026 সালে পশ্চিমবঙ্গের 293টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর সেখানে নতুন করে আশা দেখছে বিজেপি। রাজ্যটিতে নারীর নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দখলদার ইসরায়েলি বাহিনীর সব আক্রোশ যেন আল্লাহর ঘর মসজিদের ওপর। পশ্চিম তীরে একটি মসজিদ আগুনে পোড়ানো রেশ না কাটতেই হেব্রনে ইব্রাহিম মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। আগে থেকে 63% ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মসজিদটি ইহুদি উপাসনালয়ে রূপান্তরের আশঙ্কা করছেন কেউ কেউ। বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ইব্রাহিমী মসজিদ দখলের পায়তারা করছে ইসরায়েল। পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে আবারও ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। ওল্ড সিটিতে দেওয়া হয়েছে কারফিউ, ফলে রাস্তা একেবারে ফাঁকা। বন্ধ রয়েছে প্রধান গেটও। প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছে ইসরায়েলি সেনারা। মুসলমানদের শত বছরের নামাজের স্থান ইব্রাহিমী মসজিদ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ফিলিস্তিনিরা প্রার্থনা তো দূরের কথা, নিজেদের ঘরেও ফিরতে পারছেন না। স্থানীয় সমাজকর্মীরা জানান, অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের ধর্মীয় উৎসব সারাস ডে উদযাপন করছেন, যার কারণে হেব্রনে ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করে রেখেছে ইসরায়েল। এমনকি ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়রা জানিয়েছে, 14 নভেম্বর সকাল থেকেই ইসরায়েলি সেনারা কারফিউ জারি করে রেখেছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না, ফলে অনেক ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে পারছেন না। বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা। স্থানীয়রা জানান, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। ইসরায়েলি বাহিনী এই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিমী মসজিদ দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করতে চায়। এর চেষ্টার অংশ হিসেবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলমানদের প্রবেশ করতে দিচ্ছে না। হেব্রন নগরীর এ অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় 1500 ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে।
1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী 20 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিল। ইসরায়েল বছরে 10 দিন মুসলমানদের জন্য ইব্রাহিমী মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রাখে। এ সময় ইহুদিরা ধর্মীয় উৎসব উদযাপন করেন। মোরশেদ আলম, বাংলা ভিশন। এদিকে গাজায় ভারী বৃষ্টি আর ঠান্ডা তাপমাত্রার কারণে চরম দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন ফিলিস্তিনিরা। এই পরিস্থিতির মধ্যে গাজায় খাদ্য আর তাঁবুর মতো ত্রাণ সরবরাহে বাধা দিয়ে এই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। শুক্রবার থেকে গাজায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা দুদিনের বৃষ্টিতে আশ্রয় শিবিরের চারপাশে পানি জমে যায়। সমস্যা মোকাবেলায় তাঁবুর চারপাশ পরীক্ষা খনন করেন ফিলিস্তিনিরা। গাজায় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের অব্যাহত হামলার ফলে গাজায় 1,25,000 তাঁবুর মধ্যে 93% আর ব্যবহার উপযোগী নেই। গাজায় তাঁবু আর মোবাইল হোম তৈরির সরঞ্জাম ঢুকতে বাধা দেওয়ার বিষয়টি জাতিসংঘের তরফ থেকেও নিশ্চিত করা হয়। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ অভিযোগও তুলেছেন জাতিসংঘের কর্মকর্তারা। এবার জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। পুলিশের পাল্টা প্রতিরোধে আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। ক্রমবর্ধমান দুর্নীতি এবং সন্ত্রাসের প্রতিবাদে তরুণ প্রজন্মের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। শনিবার বিভিন্ন এলাকা থেকে মেক্সিকো সিটিতে যাওয়া বিক্ষুব্ধরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগোতে থাকলে পুলিশের বাধায় সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিক্ষোভ দমনে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। পাল্টাপাল্টি হামলায় আহত হয় অন্তত 20 জনেরও বেশি বিক্ষোভকারী এবং শতাধিক পুলিশ সদস্য। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতি বিরোধী এই বিক্ষোভে তরুণ প্রজন্মের পাশাপাশি অংশ নেয় বিরোধী রাজনৈতিক দলগুলিও। গত 1 নভেম্বর মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস ম্যানোজোকে গুলি করে হত্যার ঘটনা এই বিক্ষোভে বিশেষ ভূমিকা রেখেছে। 1949 সালের পর দীর্ঘ বিরতিতে চীনে প্রথমবার আবিষ্কৃত হলো সবচেয়ে বড় স্বর্ণ খনি। বলা হচ্ছে প্রায় 1,500 টন স্বর্ণ সেখানে মজুদ রয়েছে। স্বর্ণের দাম যখন পাগলা ঘোড়ার মতো ছুটছে, তখন এমন আবিষ্কার বিশ্ববাজারে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনে 1949 সালের পর সবচেয়ে বড় স্বর্ণখনির সন্ধান মিলেছে। লিয়াওনিং প্রদেশের দাদংগৌ এলাকায় প্রায় 15 মাসের অনুসন্ধানে চিহ্নিত এই খনিতে প্রায় 1,444 টন স্বর্ণের মজুদ রয়েছে। এটি এককভাবে চীনের সবচেয়ে বড় স্বর্ণখনি আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। মজুদের পরিমাণ এবং বর্তমান বাজার দর অনুযায়ী এই স্বর্ণের মূল্য 166 বিলিয়ন ইউরোরও বেশি। চলতি বছর স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। প্রতি কিলোগ্রাম স্বর্ণ 1,15,000 ইউরোরও বেশি দামে লেনদেন হচ্ছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই খনিতে প্রায় 25.86 লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে 0.56 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। রাষ্ট্র পরিচালিত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ প্রায় 1000 প্রযুক্তিবিদ ও কর্মী নিয়ে মাত্র 15 মাসে বিশাল এই স্বর্ণের ভাণ্ডার খুঁজে পেয়েছে। এত কম সময়ে এত বড় স্বর্ণ ভাণ্ডার খুঁজে পাওয়া এক বিরল ঘটনা। আপাতত এই খনির অবস্থান গোপন রাখা হয়েছে। শুধু জানানো হয়েছে এটি লিয়াওনিং প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত। বিশেষজ্ঞরা মনে করছেন স্পর্শকাতর বিধায় কৌশলগত বিবেচনায় এর অবস্থান প্রকাশ করা হয়নি। এদিকে বিশ্বব্যাপী স্বর্ণের দাম দ্রুত বাড়ছে। চলতি বছরে স্বর্ণের দাম বেড়েছে 50%-এরও বেশি। এর পেছনে রয়েছে দুর্বল মার্কিন ডলার, আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় প্রবণতা। বিশেষ করে উদীয়মান দেশগুলো তাদের রিজার্ভ শক্তিশালী করতে স্বর্ণ সংগ্রহ করছে। চীনের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেও স্বর্ণের মতো সম্পদ সুরক্ষার প্রবণতা বাড়ছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা আরও তীব্র হচ্ছে বলছেন বিশ্লেষকরা। 2024 সালে চীনের স্বর্ণ উৎপাদন ছিল 377.24 টন, যা আগের বছরের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী। এবছর দেশটির অভ্যন্তরীণ চাহিদা ছিল 985.31 টন। এরই মাঝে চীনের বিশাল এই স্বর্ণখনির সন্ধান পাওয়া বড় সুখবর। কেবল লিয়াওনিং নয়, সম্প্রতি চীনের আরও কিছু প্রদেশে স্বর্ণখনির সন্ধান মিলেছে। 2024 সালে হুনান প্রদেশে 1000 টনেরও বেশি মজুদের একটি স্বর্ণের খনি পাওয়া গিয়েছিল। একই বছরের অক্টোবরে গানসু প্রদেশে 40 টনের বেশি স্বর্ণের আরেকটি খনি খুঁজে পাওয়া যায়।
শুধু তাই নয়, সম্প্রতি উইগুর অধ্যুষিত চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের কুনলুন পর্বতমালাতেও বিশাল এক স্বর্ণখনি খুঁজে পাওয়া গেছে। সরকারি ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ওই খনিতে 1000 টনেরও বেশি স্বর্ণ থাকতে পারে। এই আবিষ্কারগুলো চীনের খনিজ অনুসন্ধান কার্যক্রম বৃদ্ধির দিকে নির্দেশ করে। চীনের এই নতুন স্বর্ণখনিগুলোর আবিষ্কার শুধুমাত্র দেশের অর্থনীতিকেই প্রভাবিত করছে না, বিশ্ববাজারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক স্বর্ণবাজারে এই খনিজ সম্পদ নিঃসন্দেহে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পোকামাকড় অনেকের কাছে বিরক্তি আর আতঙ্কের কারণ হলেও অনেকেই হয়তো জানেন না পৃথিবীর খাদ্যচক্রের শৃঙ্খলার অনেকটাই এর উপর নির্ভরশীল। হুট করে গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এসব পোকামাকড় বিলুপ্ত হবার মতো পরিস্থিতি, যাকে গবেষকরা বলছেন পোকামাকড়ের কেয়ামত। আশঙ্কা সত্য হলে সব পোকামাকড় বিলুপ্ত হয়ে গেলে কি হবে পৃথিবীর অবস্থা, কতটা ভয়াবহ হতে পারে ফলাফল। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। দেখতে খুব ছোট, অনেক সময় বিরক্তিকর, কিন্তু এই ছোট্ট পোকাগুলোর ওপর অনেকটা দাঁড়িয়ে আছে পৃথিবীর জীবন ব্যবস্থা। পিঁপড়া, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, গুবরে পোকা কিংবা ঝিঝি পোকার মতো পোকারা হঠাৎই দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। অথচ মানুষ অনুধাবন করতে পারছে না যে ঠিক কত বড় বিপর্যয়ের বার্তা দিচ্ছে এই ঘটনা। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গহীন বন, পাহাড়, এমনকি জনমানবহীন স্থান থেকেও পোকামাকড় দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। শুধু শহর বা কৃষিজমি নয়, প্রাকৃতিক অঞ্চলেও নিরাপদ নেই তারা। কোথায় হারিয়ে যাচ্ছে এই ছোট্ট প্রাণীরা? এর ফলাফল ঠিক কতটা ভয়াবহ হতে পারে? পোকামাকড় বিলুপ্ত হয়ে যাওয়ার এই সংকটকে বিশেষজ্ঞরা বলছেন ইনসেক্ট অ্যাপোক্যালিপস বা পোকামাকড়ের কেয়ামত। রয়টার্সের বিশ্লেষণ বলছে, গত 50 বছরে বিশ্বের মোট পোকামাকড়ের সংখ্যা কমে গেছে প্রায় 40%। কিছু এলাকায় এই হ্রাসের হার 75%-এরও বেশি। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মৌমাছি, প্রজাপতি, ফড়িং এবং নদী, খাল, হ্রদে বাস করা জলজ পোকামাকড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বিলীন হয়ে যাচ্ছে এরা? বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক, বনভূমি উজাড়, আলোর দূষণ, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের কারণে পোকামাকড়ের বাসস্থান কমে আসছে। আধুনিক কৃষিতে ব্যাপক হারে ব্যবহৃত স্বল্পমেয়াদী লাভজনক কীটনাশককে প্রধানভাবে দায়ী করছেন গবেষকরা। শুধু ক্ষতিকর পোকা নয়, এসব কীটনাশকের প্রভাবে খাদ্য শৃঙ্খলের জন্য অপরিহার্য অনেক উপকারী পোকাও মারা যাচ্ছে। সাইটেক ডেইলির এক প্রতিবেদনে বলা হচ্ছে, গরম আবহাওয়া এবং নিয়মিত জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতি তাদের বংশবৃদ্ধির সময়, স্থান এবং জীবনযাত্রা বদলাতে বাধ্য হচ্ছে। কিন্তু সব প্রজাতি সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারছে না। ফলে বাস্তু সংস্থানের পরিবর্তনের কারণে তারা হারিয়ে যাচ্ছে চুপিসারে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, পোকামাকড় না থাকলে কি সমস্যা? প্রথমত, বড় বিপর্যয় ঘটবে খাদ্য শৃঙ্খলে। বিশ্বের প্রায় 75% খাদ্যশস্য পরাগায়নের জন্য মৌমাছির মতো পোকাদের উপর নির্ভরশীল। যদি মৌমাছি হারিয়ে যায়, তবে ফল, সবজি, চা, চকলেট, কফি, এমনকি দুধ উৎপাদনও হুমকির মুখে পড়বে। কারণ গরুর খাবারের ফসলও পরাগায়নের উপর নির্ভরশীল। শুধু খাদ্য সংকটই নয়, ঘাস না থাকলে মারা যাবে পাখি, ব্যাঙ, সরীসৃপ, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণী, যার ফলে ধ্বংসের মুখে পড়বে পুরো জীববৈচিত্র্য। মানব জীবনে এই বিলুপ্তির প্রভাব আরও গভীর। পোকামাকড় মৃত গাছপালা ও প্রাণীর দেহকে পুনর্ব্যবহার করে মাটিকে উর্বর রাখে। আবার অনেক পোকায় মানুষের খাদ্য ও ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সায়েন্স ডেইলিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পোকামাকড় পৃথিবীর কার্বন চক্র এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় নিঃশব্দে কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট থেকে পরিত্রাণের জন্য প্রথমত কীটনাশকের ব্যবহার কমাতে হবে, বাড়াতে হবে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা। বাড়ির বাগান, পার্ক, রাস্তার ধারের গাছপালা সবখানেই ফুল গাছ লাগাতে হবে, যাতে পোকাদের খাবার ও আশ্রয় পাওয়া যায়। এছাড়া আলো দূষণ কমানো এবং প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবী শুধু মানুষের নয়, পোকা, প্রাণী, গাছ, পানি সবকিছুর সমন্বয়ে চলছে এই গ্রহ। যদি এসবের একটি উপাদানও নষ্ট হয়, তাহলে শেষ পর্যন্ত ধ্বংস হবে আমাদের অস্তিত্ব। তাই এখনই সময় সচেতন হওয়ার। তা না হলে পোকামাকড়ের কেয়ামত থেকে শুরু হতে পারে মানবজাতির ধ্বংস। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।